Hello everyone, welcome to all of you once again at today's class after Eid celebration. And dear students, hope you are all well at home with safety and security, and at the same time we are hoping that you have celebrated a nice and gorgeous Eid with your family and with your relatives at the same time. And now it's our time to get with study, okay, because we are having our midterm exam just a couple of weeks. So inshallah, from today we are inshallah again would like to start our as usual studies, our class, our studies, everything, okay. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আজকে যেটা নিয়ে ক্লাস করব, আমরা ইতিমধ্যে আমাদের মিড টার্মের সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। সেকেন্ড পেপারে আমরা 4টা টপিক শেষ করেছি। তার মধ্যে ছিল পার্টস অফ স্পিচ কাকে বলে, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই 4টা টপিক ছিল। তো আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো থাকবে, আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করব, সেই সলিউশন নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আমরা শুরুতেই দেখি কি আছে আজকে। হ্যাঁ, আমরা প্রশ্নগুলো যেভাবে পাবো, ফর এক্সাম্পল এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও, এরকম একটা প্রশ্ন থাকবে। তো গ্রামার থেকে আমাদের 4টা টপিক পড়েছি আমরা, 4টা টপিকই থাকবে, সেখান থেকে আমাদেরকে যে কোনো 3টে অ্যান্সার করতে হবে। তো প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে অ্যান্সার করব। তো আমরা একটু যদি ডেমোটা দেখি কীভাবে হতে পারে। যেমন ফর এক্সাম্পল প্রথম পার্টস অফ স্পিচ লিখলাম, সেখানে ডেফিনিশনটা দেবো। ডেফিনিশনটা যে বই থেকে যেভাবে পড়েছো সেভাবে যেমন বাক্যের প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে এক একটা পার্টস অফ স্পিচ বলে, বা অন্য কোনোভাবে যদি ডেফিনিশনটা পড়ে থাকো সেভাবে দিবা। তারপর পার্টস অফ স্পিচ লিখবা যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, সে কী নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, রাইট। তারপরে কীভাবে লিখবো, তারপরে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আলাদা ডিফাইন করতে হবে, আলাদা এক্সাম্পল দিতে হবে। যেমন আমি এখানে একটা ডেমো দিয়ে রেখেছি, তো নাউন ডেফিনেশন দেবা, নাউন কাকে বলে, তার নিচে একটা এক্সাম্পল দিবা, 2-3টা এক্সাম্পল দিয়ে এটসেট্রা বা ইত্যাদি দিয়ে দিবা। সিমিলারলি প্রোনাউন কাকে বলে, ডেফিনেশন দিয়ে এক্সাম্পল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আলাদা আলাদা সংজ্ঞায়িত করে তার সাথে একটা এক্সাম্পল দিয়ে, 1-2টা এক্সাম্পল দিয়ে প্রশ্নটা অ্যান্সার কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে কিভাবে আমরা আসলে এই গ্রামারের যে ব্রড কোয়েশ্চেনটা, এলাবোরেটিভ যে কোয়েশ্চেনটা, সেটা অ্যান্সার করব, রাইট। আর কী থাকতে পারে আমরা একটু দেখি। হ্যাঁ, পরের প্রশ্ন থাকতে পারে নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। সিমিলার প্রশ্ন। এখন সেই ক্ষেত্রে যেটা হবে, প্রথমত নাউনকে ডিফাইন করতে হবে। অনেকে যেটা ভুল করে থাকে যে যেটা আমরা আগে দেখেছি যে শুধু ফর এক্সাম্পল নাউনের কথা বলি, নাউন কাকে বলে লিখলাম, নাউন কত প্রকার, কী কী লিখলাম, আর উদাহরণ দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার স্পষ্ট করে দেওয়া আছে যে ডিফাইন করতে হবে, সংজ্ঞাটা দিতে হবে, নাউন কত প্রকার, কী কী। ফর এক্সাম্পল যদি আমরা ভাবি কীভাবে অ্যান্সার করব, প্রথমে কী করলাম, নাউনের ডেফিনেশন দিলাম, যে বা কোনো কিছুর নাম কি নাউন বলে, সংক্ষেপে যদি বলতে চাই, ওকে। একটা উদাহরণ দিলাম, 1-2টা উদাহরণ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে নাউন কত প্রকার, কী কী। এখন তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেখানে পর্যন্ত দেওয়া আছে নাউন প্রধানত 2 প্রকার, একটা কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট। এখন সেইখান থেকে তোমরা যদি আবার ক্লাসিফাই করো কংক্রিট নাউনকে, তো তোমরা প্রথমে লিখবা কংক্রিট নাউন কাকে বলে, তো কংক্রিট নাউন কাকে বলে সেটা উদাহরণ দিলা। নেক্সট ওয়ান লিখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণ দিলা। বাট কংক্রিট নাউন লেখা যেটা করতে হবে, সেই কংক্রিট নাউনকে যে আলাদা যে 4টা ক্লাসিফিকেশন আছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রত্যেকটা নাউনকে আলাদা আলাদা সংজ্ঞা দিয়ে, আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে সেটাকে কমপ্লিট করতে হবে, রাইট। আবার অনেকে দিতে পারে সরাসরি যে এই কংক্রিট অ্যাবস্ট্রাক্টের ঝামেলায় নাকি সরাসরি নাউন 5 প্রকার। সে কী 5 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো যেইভাবেই দাও না কেন তোমাকে প্রত্যেকটা নাউনের সংজ্ঞা দিতে হবে, এবং সেটা অ্যাটলিস্ট 2টা উদাহরণ দিয়ে সেটাকে কমপ্লিট করতে হবে, রাইট। নেক্সট ওয়ান যেটা ছিল, আরও যে প্রশ্নগুলো আমরা পড়েছিলাম সেগুলো আমি জাস্ট দিয়ে রাখছি। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কত প্রকার, কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। অ্যান্সার কীভাবে হবে, এই আগের 2টা যেভাবে দেখালাম, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কী কী, সংজ্ঞা সহ উদাহরণ দাও। এই 2টা প্রশ্নের অ্যান্সার যেভাবে আমি এলাবোরেট করে বুঝিয়ে দিলাম, সিমিলারলি প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের অ্যান্সারগুলো সিমিলারলি কমপ্লিট করতে হবে, রাইট। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্টস। এইভাবে এই 4টা গ্রামার থেকে যে কোনো 3টা গ্রামার প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে, সেখানে 3-5 15 মার্কস, রাইট। আর 10 মার্কস থাকবে আমাদের কিসে, 10 মার্কস থাকবে আমাদের অ্যাপ্লিকেশনে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশনে তোমাদের সিলেবাসে যা আছে, রিএডমিশনে হোক, আর রিমিশন অফ ডিলে ফাইন হোক, ফুলফিল স্টুডেন্টশিপ হোক, হোয়াট এভার ইট বি, সিলেবাসে যেটা আছে সেটাই পড়বা। কিন্তু প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে বেসিক্যালি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশনের ফর্মেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে, এবং এই ভুলটা যদি পরীক্ষার খাতায় আমি পাই, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোটা লেখা হলেও কিন্তু 0 পাবা,
এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে ফর্মেটটা কীভাবে দেখিয়ে দেন। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। দেখো, প্রথমে ডেট দিতে হবে, বেসিক্যালি আমরা জানি। এখন ডেট দেওয়ার পরে একটু স্পেস দিতে হবে, একটু গ্যাপ রাখতে হবে। গ্যাপ দেওয়ার পরে যদি প্রিন্সিপাল বরাবর হয় প্রিন্সিপাল দ্য প্রিন্সিপাল, যদি হেডমাস্টার বরাবর হয় তাদের দ্য হেডমাস্টার দিলাম, তারপরে স্কুল কলেজের নাম দিলাম, যেটা প্রশ্নে মেনশন করা থাকবে সেটার নাম দিলাম, নেম অফ দ্য প্লেস, সেই স্কুলের নাম। যেমন আমরা যদি বলতে পারি এখানে যদি লিখতাম মজিজুদ্দিন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, আমরা প্লেসের নাম দিতাম নর কলিকাতা, নড়িয়া, শরীয়তপুর। তো প্রশ্নে মেনশন করা থাকবে তোমার সেই স্কুল বা কলেজের নাম কি এবং সেটা কোথায়, সেটাকে মেনশন করতে হবে। তারপরে একটু আবার স্পেস দিতে হবে। এই স্পেসের ব্যাপারটা হচ্ছে কি ফর্মেটের মোস্ট ইম্পর্টেন্ট থিং। স্পেস দিয়ে তারপরে সাবজেক্ট লিখতে হবে, রিকোয়েস্ট ফর রিএডমিশন বা প্রেয়ার ফর বা অ্যাপ্লিকেশন ফর রিএডমিশন আর রিমিশন অফ ডিলে পাইন, হোয়াট এভার ইট বি, রাইট। তারপরে আবার গ্যাপ দিতে হবে। গ্যাপ দিয়ে ডিয়ার স্যার থেকে শুরু করতে হবে, যে আই উড লাইক টু স্টেট অর দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 7 অফ স্কুল, এটসেট্রা এটসেট্রা, যা যা আছে ইনফরমেশন সব দিবা। দেওয়ার পরে আবার একটু গ্যাপ দিতে হবে, যেখানে তারপর ফাইনালি যে মে আই দেয়ার ফর আই হোপ ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, যেটা টপিক দিবা সেটা, রাইট। তারপরে আবার গ্যাপ দিয়ে যে আমরা লিখি যে ইউর সিনসিয়ারলি অর ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিপল, যাই লিখি না কেন সেখানে নেম, ক্লাস, সেকশন, আইডি, রুল সবগুলো মেনশন করতে হবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে লেখা বইতে যেভাবে ছিল ঠিক সেভাবে লিখবা, লেখাতে ক্ষেত্রে কোনো কিছু বাদ পড়বে না, কিন্তু ফরম্যাটটা কীভাবে লিখবা, অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টের পরে, প্রত্যেকটা পার্টের পরে একটু গ্যাপ দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এই ফর্মে যদি কোনো বিচ্যুতি হয়, এই ফর্মে যদি কোনো হেরফের হয়, তাহলে কিন্তু 0 দিলেও কোনো কিছু করার থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদের যে পরীক্ষার যে পেজ, সেই পেজে স্যার বেসিক্যালি তো এত গ্যাপ দিয়ে তো হয়তো বা কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে আমার সলিউশন কী হবে? সেক্ষেত্রে সলিউশন হচ্ছে সবাই অবভিয়াসলি অলওয়েজ চেষ্টা করবা যেটা, যে পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন লেখার সময় যে এমনভাবে এমন যেন না হয় যে তোমার প্রশ্ন অ্যাপ্লিকেশন লেখা শেষ করতে পারতেছে না ওই পেজ, তারপর আবার পেজটা টার্ন ওভার করতে হচ্ছে, পেজটা উল্টাতে হচ্ছে, এরকমভাবে করবে না। এমনভাবে করবে যে 2 পাশ থেকে লেখা যায়। ফর এক্সাম্পল, যাতে তোমার পেজটা টার্ন ওভার করতে না, বাম পাশ থেকে যদি তুমি লেখা শুরু করো, তো বাম পাশের পেজে লেখার পরে যদি তোমার কোনো জায়গার প্রয়োজন পড়ে আরও, তাহলে তুমি ডান পাশের পেজে লিখতে পারো। কিন্তু এমন যেন না হয়ে যায় যে তুমি ডান পাশের পেজ থেকে লেখা শুরু করলা, বাট তারপর আবার লেখা শেষ হইলো না, সেটাকে কমপ্লিট করার জন্য তুমি টার্ন ওভার করলা, পেজ উল্টিয়ে পরের পেজে লিখতে গেলা, তাহলে কিন্তু সেটা আবার ফরম্যাটের ঠিক থাকবে না, ফর্মেট ঠিক থাকবে না। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে ফর্মেট ঠিক রেখে সেক্ষেত্রে যদি 2 পেজ প্রয়োজন হয়, ডান না বাম পাশাপাশি রেখে তারপরে অ্যান্সারটা করতে হবে, রাইট। এই ছিল হচ্ছে আপাতত আমাদের মিডটার্ম এক্সামের জন্য সেকেন্ড পেপারের সলিউশন। সেকেন্ড পেপারের জন্য তোমাদের পরামর্শ, সাজেশন, ইনস্ট্রাকশন যাই বলি না কেন, ওকে। এখন কথা হচ্ছে যে পরীক্ষার খাতায় ভালো মার্কস পাওয়ার কিছু টেকনিক আছে। প্রথমত হাতের লেখাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। যেহেতু তোমরা বাসায় বসে পরীক্ষা দিচ্ছ, ব্যাপারটা অনেকটাই সহজ, হাতের লেখা ধীরে স্বাভাবিকভাবে লিখবা বা ধীরে ধীরে লিখে নিট অ্যান্ড ক্লিন রাখার। দ্বিতীয়ত হচ্ছে খাতায় মার্জিন অবভিয়াসলি থাকতে হবে এবং অবশ্যই ব্লু পেন দিয়ে মার্জিন করা থাকতে হবে। ইউনো, এটা আমাদের কলেজের একটা বলতে পারো, এটা একটা গেট আপ বলতে পারো, এটা একটা আমাদের রুলসও বলতে পারো, যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের খাতা, পরীক্ষার খাতা নীল কালি দিয়ে মার্জিন করা থাকবে। এবং কীভাবে মার্জিন করা থাকবে সেটাও তোমরা জানো, মার্জিনও একটা স্পেসিফিক ফর্ম আছে আমাদের, ওকে। তারপরে হচ্ছে তোমার খাতাটাকে আরও সুন্দর ডেকোরেট করার জন্য অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 1, সেটাকে তুমি ব্লু কালার কলম দিয়ে তুমি আন্ডারলাইন করতে পারো, ইউ ক্যান হাইলাইট ইট, তোমরা সেটা হাইলাইটও করতে পারো, ওকে। সো এবং সর্বোপরি একটা কথা হচ্ছে যে ধরো তুমি এমন হলো যে তুমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা লিখছো, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কতবার কি, সব লেখার পরে একটা পেজে এসে শেষ করলাতে পেজের হয়তো বা আর 2-3 লাইন লেখা যাবে, বা পেজের খানিকটা অংশ বাকি আছে। কারণ তুমি চিন্তা করলে 2-3 লাইন বা 4 লাইন এখানে লেখা যাবে, তো আমি এখান থেকে শুরু করি, নেক্সট প্রশ্ন দরকার নেই। তুমি কাজ করো, পরের পেজ থেকে আবার নতুন করে শুরু করো, ওকে। যদি দেখা যায় এমন যে একটা পেজের 2/3 তোমার ফিল আপ হয়ে গেছে আর ওই প্রশ্নের অ্যান্সারও কমপ্লিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যেটা করবা, তোমরা ওই বাকি যে 1/3 জায়গা থাকবে ওইখানে আর লেখার প্রয়োজন নেই। নেক্সট পেজে গিয়ে তখন তোমরা হচ্ছে নেক্সট প্রশ্নের অ্যান্সারটা শুরু করবা, এইভাবে কমপ্লিট করবা। হ্যাঁ, যদি কখনও লিখতে গিয়ে ভুলবশত স্পেলিং মিস্টেক হয় বা ভুল লিখে ফেলো, সেই ক্ষেত্রে যদি তোমাকে কাটতে হয়, তাহলে এক লাইনে এক টান দিয়ে এক লাইনে সেই ওয়ার্ডটা কেটে দেবে, যাতে দেখতে অস্পষ্ট বা দেখতে অড না লাগে। এবং ফাইনালি যে অ্যাপ্লিকেশনের কথা বলছি, ব্যাপারটা এমন মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশনটা লেখার জন্য পেজটা অবভিয়াসলি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে বাম ডান দুটো পাশাপাশি রেখে তারপরে অ্যাপ্লিকেশন লেখাটা শুরু করো। কারণ বলা যায় না, হাতের লেখা কারো ছোটো হতে পারে, কারো বড়ো হতে পারে। সেই ক্ষেত্রে হাতের লেখা একটু বড়ো হলে তোমার ওই ডান পাশের পেজটা কাজে লাগবে।